তো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন আমরা কেমিস্ট্রির যেই পোর্শনটা করেছিলাম সেটা হলো আমরা করেছিলাম যে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার কিভাবে হয়েছিল, এছাড়াও আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটমের যেই বিভিন্ন উপাদান থাকে তো সেখানের আবিষ্কারকের নাম আমরা জেনেছিলাম, ইলেকট্রন কীরকম চার্জ জেনেছিলাম, আমরা প্রোটন কী চার্জ জেনেছিলাম, তাদের ভর সংখ্যা জেনেছিলাম। এই বিষয়গুলো নিয়ে আমাদের আগের দিনের আলোচনার ক্লাসটা হয়ে গেছে। তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। তো তাহলে আজকে শুরু করা যাক হচ্ছে পেরিওডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী। পর্যায় সারণী শুরু করার আগে কয়েকটা বিষয় আমাদের জানতে হবে, যে বিষয়গুলো না জানলে পর্যায় সারণীতে আমরা যখন বিভিন্ন এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব তখন আমাদের কয়েকটা জিনিস বুঝতে অসুবিধা হবে। তাই তার আগে আমাদের কয়েকটা বিষয় অবশ্যই করে জেনে রাখতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। দেখো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এখন অর্থাৎ এখনও অবধি আমাদের সিলেবাসে যে পর্যায় সারণীর উল্লেখ আছে সেই পর্যায় সারণী অর্থাৎ সেই পিরিয়ডিক টেবিল, যেটাকে বলা হয় কি মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, কিন্তু এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিল কিন্তু একেবারে যখন প্রথম শুরুয়াত হয়েছিল প্রথমেই কিন্তু এরকম দেখতে ছিল না। ঠিক আছে, তো আজকে আমরা পিরিয়ডিক টেবিলের বিভিন্ন ইতিহাস নিয়েও আলোচনা করব যে কিভাবে শুরু হলো। তো চলো তাহলে কয়েকটা জিনিস আগে জেনে নেওয়া যাক। দেখো আগের দিন আমি তোমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে কিছু কথা বলেছিলাম। ঠিক আছে, আর সেখানে আমি অল্প বিস্তর আলোচনা করেছিলাম যে আমাদের পারমাণবিক সংখ্যা কাকে বলে আর ভর সংখ্যা কাকে বলে। তো সেটা ডিটেলস আজকে আমরা দেখব এখানে। দেখো হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস। আগেই বলে দিই অ্যাটমিক নাম্বার মানে কি, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, অ্যাটম বলতে কি পরমাণু কোনো, তো পরমাণু সংখ্যা পারমাণবিক সংখ্যাই হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। আর কি বলছে দেখো অ্যাটমিক মাস মানে কোনো অ্যাটমের ম্যাস অর্থাৎ কি ভর সংখ্যা। ম্যাস মানে কি ভর সংখ্যা। ঠিক আছে, তো চলো দেখা যাক। ফার্স্ট আমরা দেখব হচ্ছে অ্যাটমিক নাম্বারটা। দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যা যেই সংকেতের দ্বারা প্রকাশ করা হয়, যেমন প্রত্যেকটা একটা সংকেত আছে তাই না, যেমন আমরা লোহার সংকেত কি লিখি এফি। ঠিক আছে, যে ম্যাগনেশিয়ামের সংকেত আছে, যেরকম লিথিয়ামের সংকেত আছে, হাইড্রোজেনের সংকেত আছে, ঠিক সেরকম আমাদের অ্যাটমিক নাম্বার অর্থাৎ যে পারমাণবিক সংখ্যা সেই পারমাণবিক সংখ্যারও একটা সংকেত আছে, আর সেটা আমরা প্রকাশ করি হচ্ছে জেড দিয়ে। কি দিয়ে? জেড দিয়ে, অর্থাৎ ক্যাপিটাল লেটারের জেড দিয়ে হচ্ছে কি পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করা হয়। খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো যে কোনো লেভেলের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসতে পারে। চলো এবার এই যে পারমাণবিক সংখ্যা এটা আসলে কি। দেখো আগের দিন তোমাদের আমি এরকমভাবে বুঝিয়েছিলাম যে এইটা একটা পরমাণু, আর সেই পরমাণুর মধ্যে থাকে হচ্ছে নিউট্রন, আর প্লাস চার্জগুলো প্রোটন। ঠিক আছে, আর মাইনাস চার্জে কি থাকে বাইরের শেলে ইলেকট্রন। ঠিক আছে, তো দেখো এই পারমাণবিক সংখ্যা বলতে সেটাকেই বোঝানো হয় যেই সংখ্যাটা কি না প্লাস চার্জে থাকে। আর আমরা কি জেনেছি প্লাস চার্জে কোনটা থাকে, তোমরা বলবে অবশ্যই কি প্রোটন সংখ্যা থাকে, তাই তো। তাহলে এই যে আমরা প্রোটন সংখ্যা, একটা অ্যাটমের মধ্যে কটা প্রোটন সংখ্যা থাকে সেটা যদি আমরা গুণে বলতে পারি তখনই সেটা কি হয়ে যাবে তার পারমাণবিক সংখ্যা। এবার আমি তোমাদের এটা প্রশ্ন করলাম, চলো এটা একটা অ্যাটম আছে, ধরে নাও এটা একটা অ্যাটম আছে, তো এই অ্যাটমের প্রোটন সংখ্যা কত, তো তোমরা গুণে বলবে 1 2 3 4 5 6, তার মানে এর পারমাণবিক সংখ্যা কি 6। তাহলে এর যে পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড দ্বারা প্রকাশ করব কি হয়ে যাবে 6 হয়ে যাবে। ঠিক আছে, তো প্রোটন সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা মানে হচ্ছে কোনো পরমাণু নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন থাকে, প্রোটন মানে কি চার্জ জানি আমরা প্লাস চার্জ জানি, যে পরিমাণ প্রোটন থাকে সেটাই কি হয়ে যাবে তার অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার হয়েছে এইটুকু? দেখো আর কি বলছে জেড দ্বারা কি হয় প্রোটনকে চিহ্নিত করা হয়, বা অর্থাৎ বলতে পারো আমাদের অ্যাটমিক নাম্বারকে চিহ্নিত করা হয়। এটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আর একটা জিনিস আমাদের জানতে হবে যে
আচ্ছা তোমরা বলো তো এই ছবিটাতে নিজেরা বলবে, ঠিক আছে, যে এই যে আমরা অ্যাটমটা দেখছি আমরা জানি এই প্লাসগুলো কি আমাদের প্রোটন, ঠিক আছে, আর এই যে এখানে কি নিস্তড়িত এগুলো নিউট্রন, আর বাইরে আছে কি মাইনাস চার্জে কি আছে ইলেকট্রন, ঠিক আছে, এগুলো 3টে ইলেকট্রন আছে, বলে দিচ্ছি দেখো 3টে ইলেকট্রন আছে। চলো তো তোমরা এখানটায় বলো যে এই যে অ্যাটমটা আছে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটার বেসিসেই বলো এখানে এর অ্যাটমিক নাম্বার কত, ঠিক আছে। তো তোমরা নিজেরা উত্তর করবে নিজেরা যে এখানে অ্যাটমিক নাম্বার মানে আমরা জানি প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানে কি জানি 1 2 3 4। তাহলে আমি যদি বলি জেড, এর জেড ইকুয়াল টু কত, তখন বলতে পারবে কি 4, মানে কি এর অ্যাটমিক নাম্বার কি 4। খুব ইজি ব্যাপার। চলো নেক্সট দেখো এবার অ্যাটমিক ম্যাস, অর্থাৎ কি বললাম অ্যাটমিক ম্যাস বলতে কি বললাম, যেটা হচ্ছে কি ভর সংখ্যা, ম্যাস বলতে ভর সংখ্যাকে বোঝায়। দেখো এখানে অ্যাটমিক ম্যাস বলতে যে পারমাণবিক ভরকে বোঝানো হয়েছে, এই পারমাণবিক ভরকে যে চিহ্নিত করা হয় সেটা কি দ্বারা, এ দ্বারা, কি দ্বারা, এ দ্বারা, ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল এ। তার মানে আমরা বুঝে গেলাম, এটা একটা শর্ট ট্রিক করে মনে রাখতে পারো যে এ একটাকে বোঝানো হয়, অর্থাৎ এ দ্বারা একটাকে চিহ্নিত করা হচ্ছে, ঠিক আছে, এ দ্বারা একটা চিহ্নিত করা হচ্ছে, একটা জেড দ্বারা চিহ্নিত করা হচ্ছে, ঠিক আছে। ম্যাস MASS ম্যাস, যার এখানে কি আছে ম্যাসে এ আছে, ওটাকে কি দ্বারা চিহ্নিত করা হচ্ছে, এ দ্বারা। তো ম্যাস যদি মনে রাখতে পারো, ম্যাসে এ উচ্চারণ এ আছে বলে ওটাকে এই হিসাবে চিহ্নিত করা হচ্ছে পারমাণবিক ম্যাসকে, ঠিক আছে, বা অ্যাটমিক ম্যাসকে, তাহলে তোমরা অবশ্যই ওটাও মনে রাখতে পারবে যে পারমাণবিক যে সংখ্যা আছে সেটাকে কি দ্বারা চিহ্নিত করা হবে, জেড দ্বারা, ঠিক আছে। তো দেখো তাহলে অ্যাটমিক ম্যাস হচ্ছে কি এ, ঠিক আছে, ওটা সংকেত হচ্ছে এ। এবার দেখো কি বলছে, আমরা এটা জেনেছিলাম যে যে কটা প্রোটন থাকে, ধরে নাও এখানে প্রোটন আছে এইগুলো, ঠিক আছে, এইগুলো কি আছে প্রোটন আছে, তাহলে 1 2 3 4 5 6, তার মানে এর প্রোটন সংখ্যা কত, আমি বলতে পারি প্রোটন সংখ্যা হচ্ছে কি 6, একদম এর প্রোটন সংখ্যা 6। এবার দেখো এর যে নিউট্রনগুলো আছে, আলাদা কালিতে বোঝাই, দেখো এর যে নিউট্রনগুলো আছে সেই নিউট্রনগুলো দেখো এগুলো 1 2 3 4 5 6, তাহলে এর নিউট্রন কত আছে, তোমরা বলবে এই নিউট্রনও তো এখানে 6 আছে, ঠিক আছে। তাহলে প্রোটন আর নিউট্রনকে মিলালে অর্থাৎ যোগ করে দিলে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় কি ভর সংখ্যা। এবার তোমরা বলো প্রোটনকে আর একে মেলালে কত হচ্ছে 12, তাহলে তোমরা এবার বলবে এর কি এ ইকুয়াল টু মানে কি, এ মানে কি যেটা হচ্ছে ভর সংখ্যা, এর এ মানে কি সেটা হচ্ছে 12, ঠিক আছে। তাহলে দেখো এখানেও লেখা আছে কি অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, কিভাবে বার হলো, অর্থাৎ প্রোটন হচ্ছে 6, নিউট্রন হচ্ছে 6, 6 6 যোগ করে দাও, সেটা চলে আসবে কি 12। তোমাদের কিন্তু একটা জিনিস মনে রেখো, এইভাবে কিন্তু তোমার বার করতে দেয় হচ্ছে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, তোমাদের বার করতে দেয় ভর সংখ্যা কত হবে। তো ধরো সিম্পল ধরো বোঝাই, এটা ধরো হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম আমরা আগের দিন এরকমভাবে লিখেছিলাম না 4 2, আগের দিনের ক্লাস একটু দেখবে, ঠিক আছে, 4 2 লিখেছিলাম। তার মানে আমরা কি পেয়েছিলাম, এর যে কি আছে, এর যে তোমার প্রোটন আছে সেই প্রোটন কটা ছিল, 2টো ছিল, ঠিক আছে, আর ভর সংখ্যা এখানে 4 লিখেছি, মানে নিউট্রন কত আছে, 2টো আছে, কারণ আমরা এক্ষুনি জেনেছি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে যোগ করে দিলে ভর সংখ্যা পাওয়া যায়। তাহলে দেখো এর এখানে প্রোটন 2 নিউট্রন 2, তাই হিলিয়ামের কি হয়েছে 4 ভর সংখ্যা হয়েছে, বুঝতে পেরেছো। তো আমরা এইখানে যে পরমাণুটা দেখলাম, যে অ্যাটমটা দেখলাম, এটা ছিল কার্বনের অ্যাটম, কার্বন যেটাকে আমরা সি সংকেত দ্বারা আমরা চিহ্নিত করি। তো কার্বনের অ্যাটমে দেখো এখানে 6টা কি আছে প্রোটন আছে, অর্থাৎ প্লাস চার্জে আছে 6টা প্রোটন আছে, আর 6টা কি আছে নিউট্রন আছে। প্রোটন আর নিউট্রনকে যোগ করে দাও, যোগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে ওর কি পাবে অ্যাটমিক মাস, ঠিক আছে। তাহলে সিম্পলভাবে একটা জিনিস বলি, একটা জিনিস কি বলবো, যে যেটা হচ্ছে তোমার পারমাণবিক যেটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে, সেটা শুধুমাত্র প্রোটন সংখ্যাকেই নির্দেশ করে, ঠিক আছে। কিন্তু যখনই আমরা বলে দেব ম্যাস প্রকাশ করতে, অর্থাৎ ভর প্রকাশ করতে, তখন কি বলবো প্রোটন প্লাস নিউট্রন,
বোঝা গেছে আমার কথা? তো প্রোটন আর নিউট্রনের ধারণা কিন্তু ঠিক রাখতে হবে যদি ভর সংখ্যা বার করতে যাও। যদি কোনো অ্যাটমের ভর সংখ্যা বার করতে দেয় সেখানে কিন্তু প্রোটন আর নিউট্রনকে কি করতে হবে? প্লাস করতে হবে। চলো এবার দেখা যাক এখানে এই যে এক্ষুনি হিলিয়ামটা দিয়ে বোঝালাম, দেখো এই যে হিলিয়ামের কি আছে, এখানে 2, এখানে 4 আছে। তো 2 নিচে যেটা লেখা থাকে ওটা আসলে কি লেখা থাকে? ওটা ওর প্রোটন সংখ্যা লেখা থাকে। ওটা ওর কি লেখা থাকে? প্রোটন সংখ্যা লেখা থাকে। ওটার প্রোটন সংখ্যা লেখা থাকে। আর যেটা 4 ওটা কি লেখা থাকে? ওখানে প্রোটন প্লাস নিউট্রন লেখা থাকে। ওখানে প্রোটন প্লাস নিউট্রন লেখা থাকে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, এরকমভাবে যদি কোনো রকম দিয়ে দেয়, ঠিক আছে, তো নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? ভর সংখ্যা। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। চলো এবার আমরা নেক্সট দেখি। এইখানে দেখো, এখানে যদি তোমাকে বলে এর প্রোটন সংখ্যা কত, তোমরা বলবে দেখো এখানে গ্রিন কালার দিয়ে নিউট্রন বোঝাচ্ছে, রেড দিয়ে প্রোটন বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি বলবে যে এইগুলো তো প্রোটন হবে, তাহলে প্রোটন সমান সমান কত? 3। আর দেখো নিউট্রন কত আছে, গ্রিন দিয়ে নিউট্রন বোঝাচ্ছে, তো নিউট্রন হচ্ছে 1 2 3। চলো তাহলে নিউট্রন কত হচ্ছে? 3, তাই তো? বুঝতে পারছো? এবার তোমাকে বললো এই যে অ্যাটমটা আমি ধরে নিই, এই অ্যাটমটা আমি ধরে নিচ্ছি যে অ্যাটমটাকে আমি এক্স দ্বারা লিখলাম, চিহ্নিত করলাম, ঠিক আছে? এবার তোমাকে বললো এই যে এক্স আছে এর প্রোটন সংখ্যা কত? তুমি বললে 3, তো তুমি কোথায় 3 বসাবে? এখানে বসাবে। যদি বলা হয় এই যে এক্স পরমাণুটা আছে এর ভর সংখ্যা কত, তখন তুমি কি বলবে? এই 3 আর 3-এ যোগ করে দাও, তাহলে কত হবে? 6। তাহলে এইখানটায় বসাবে তার ভর সংখ্যা। তাহলে এইভাবে তুমি অ্যাটমটাকে লিখতে পারো, ঠিক আছে? বা তোমাকে এরকম ধরো একটা পরীক্ষাতে অ্যাটম দিয়ে দিল, আরও বেশি সংখ্যার দিয়ে দিল, তোমাকে বললো এর প্রোটন সংখ্যা চিহ্নিত করো, তুমি কি করবে? এর প্রোটন সংখ্যা এটাকে চিহ্নিত করবে। যদি বলে নিউট্রন সংখ্যা চিহ্নিত করো, তখন কি করবে? 6 কি করবে? -3 করে দেবে, কারণ এখানেই তো নিউট্রন লুকিয়ে আছে, প্রোটন প্লাস নিউট্রন। 6 - 3 করে দেবে, 3 হয়ে যাবে কি? নিউট্রন। বোঝা গেছে? তো প্রোটন প্লাস নিউট্রনের কিন্তু ধারণা ঠিক রাখতে হবে। এবার দেখো আমি যেটা বলছিলাম তোমাদের এই পিরিয়ডিক টেবিলের বিষয়টা, যে আজকে আমাদের শুরু হবে হচ্ছে পিরিয়ডিক টেবিল। আর আমরা কেন জানলাম যে অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস সম্পর্কে? কারণ আমাদের পিরিয়ডিক টেবিল পড়তে গেলে সেটা একটা বিশেষ জায়গা যেখানে আমরা ওটা জানতে হবে, ঠিক আছে? এই দুটো বিষয়। তো দেখো এই যে পিরিয়ডিক টেবিল যেটা বলছিলাম, যেটাকে শর্টে পিটি বলা হয়, মডার্ন পিরিয়ডিক টেবিল বলছি আমরা, তো সেইটার কিন্তু হঠাৎ করে এরকম একটা গড়ে ওঠেনি, এর কিন্তু একটা বিশেষ ইতিহাস আছে। তো কেমন ইতিহাস দেখো, চলো আমরা দেখি সেটা, ঠিক আছে? তো প্রথম বলি, প্রথম যখন কত ছিল? সাল 1829, ঠিক আছে? তো এই 1829 সালে প্রথম কি হয়েছিল, যে জন ডোবেরাইনার ইনি কি করেছিলেন? প্রথম কিছু এলিমেন্ট নিয়ে, এলিমেন্ট মানে আমরা যতগুলো ওই যে পিরিয়ডিক টেবিলে দেখছিলাম উপাদানগুলো যতগুলো দেখছিলাম, সেখানে লোহা হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, স্ট্রন্টিয়াম হতে পারে, ঠিক আছে? তো যতগুলো আমরা এলিমেন্ট দেখছিলাম, ঠিক আছে, তো উনি তার মধ্যে যেই কিছু কিছু এলিমেন্ট নিয়ে কি করেছিলেন? কিছু ঘর মানে ছক করেছিলেন, যে 3টে করে ছক করে বলেছিলেন যে 3টে ছক মানে একটা ছকের মধ্যে 3টে করে উপাদান রেখে বলেছিলেন যে এইগুলোর মানে বৈশিষ্ট্য কি হবে? এক হবে, ঠিক আছে? ওইভাবে প্রথম শুরুয়াত হয় হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের, অর্থাৎ কি মোটামুটি করে একটা ধারণা হয় পর্যায় সারণীর। তো দেখো এখানে ইনি কি করেছিলেন? এনার যে উপাদানের যে বিশেষ একটা তত্ত্ব তিনি বানিয়েছিলেন উপাদান দিয়ে, তো ওটার নাম কি হলো? ল অফ ট্রায়েডস, অর্থাৎ কি ত্রিতত্ত্ব বা উপাদান তত্ত্ব, ঠিক আছে? কেন উপাদান বলা হয়? কারণ উনি 3টে করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, যে জন ডোবেরাইনার উনি কি করেছিলেন? 3টে করে উপাদান নিয়ে কি করেছিলেন? প্রথম ওই বৈশিষ্ট্যগুলোকে ধারণা দিয়েছিলেন যে 3টে করে যদি আমি বসাই তাহলে সেটার কি হবে? একটা প্রত্যেকটার সাথে মিল হবে। তো দেখো ওনার প্রথম যেই মানে আবিষ্কারটার প্রথমটা দেখো, প্রথমে লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, মানে প্রথম ছকের মধ্যে, ঠিক আছে? প্রথম ছকের মধ্যে উনি এই 3টেকে প্রথম নিয়েছিলেন,
ঠিক আছে, তো এরকম পরপরই বসিয়েছিলেন কিন্তু। তো উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন যদি এই লিথিয়াম আর পটাশিয়ামের আমি কি জানি, ভর সংখ্যা জানি। কি জানি? ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি বলেছিলাম? নিউট্রন প্লাস প্রোটন, ঠিক আছে, বা প্রোটন প্লাস নিউট্রন, যা খুশি বলতে পারো, ঠিক আছে। তো লিথিয়াম আর পটাশিয়ামের যদি আমরা ভর সংখ্যা জেনে থাকি, আর সেই ভর সংখ্যাটাকে যদি দুজনকে যোগ করি, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটাই হবে মাঝেরটার ভর সংখ্যা। ঠিক আছে, কি বলছে তাহলে? দেখো এখানে লিথিয়ামের আছে ভর সংখ্যা বলছে 7, ঠিক আছে, পটাশিয়ামের 39 ভর সংখ্যা, ঠিক আছে। তো বলছে এই যে 7 আর 39কে যদি যোগ করে দেওয়া হয়, করে যদি 2 দিয়ে কি করে দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়, তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি এই মাঝে যে আছে সোডিয়াম তার ভর সংখ্যা। ঠিক আছে, আর যদি তোমরা দেখো সোডিয়ামের ভর সংখ্যা কিন্তু 23। তো এই যে প্রথম তিনি ট্রাইডস বানিয়েছিলেন, প্রথম তিনি 3 জনের একটা গ্রুপ বানিয়েছিলেন, ঠিক আছে, তো সেখানে কিন্তু তিনি কি হয়েছেন, 100% সফল হয়েছিল। কিন্তু দেখো তিনি পরে যেগুলোকে ধরেছে, অর্থাৎ ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, বেরিয়াম, তিনি কি বলেছিলেন তাহলে? প্রথম আর থার্ড এদের দুজনের যদি ভর সংখ্যা আমরা জেনে থাকি, তো তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মাঝেরটা পাওয়া যাবে। তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের 40, এখানে 137, দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করলে চলে আসছে এইটা। ঠিক আছে, অর্থাৎ কি 88.5, কিন্তু অরিজিনালি স্ট্রন্টিয়ামের কিন্তু 88। তাহলে কতর কম হচ্ছে? কত কম হচ্ছে? 0.5 কম হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যে তিনি পুরো 100% সফল হয়েছিলেন, এখানে কিন্তু সফলতাটা কি একটু কম হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো সেম ভাবে এখানে ক্লোরিন, ব্রোমিনকে কি করা হয়, ক্লোরিন আর আয়োডিনকে কি করা হয়েছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত বেরোচ্ছে এখানে? 81.25। আর সেখানে কিন্তু ব্রোমিনের আছে কি 80। তাহলে কত কম পড়ছে, কত কম হচ্ছে? 1.25। দেখো ধীরে ধীরে কিন্তু মানে সফলতাটা কমে যাচ্ছে, তাই না? তো এই সমস্ত কিছুর কারণে কিন্তু ইনি প্রথম এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করলেও এই সমস্ত কিছুর কারণে কিন্তু সফল হতে পারেনি এই পুরো বিষয়টা। ঠিক আছে, তো এবার কি হলো, এবার অন্য কেউ আসবে, একজন পারেনি অন্য কেউ আবিষ্কার করবে, সবাই তো মানে আবিষ্কারের জন্য পুরো আছে। ঠিক আছে, তো এই বিষয়টাই আমি বলেছি, যেটা আমি বললাম সেটাই আমি এখানটা লেখা আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট এবার যিনি এলেন, ঠিক আছে, 1865 থেকে 66-এর মধ্যে নিউল্যান্ড। ঠিক আছে, এবার তোমরা মনে করতে পারো যে এই ইতিহাস থেকে কি প্রশ্ন আসে, মানে পিরিয়ডিক টেবিল কিভাবে তৈরি হয়েছে? দেখো প্রশ্ন কোনটায় আসে জানো? প্রশ্ন আসে একেবারে প্রথমে এই ধারণাটা কে দিয়েছিলেন, তখন বলবে কি জন ডোবেরাইনার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডোবেরাইনারের পরবর্তীকালে যিনি এসেছিলেন তার নাম কি? ঠিক আছে, সেক্ষেত্রে বলবে কি নিউল্যান্ড। এবার নিউল্যান্ড যেটা করেছিলেন ভালো করে শোনো, প্রথম উনি তাহলে ডোবেরাইনার কি করেছিলেন, যে প্রথম তাহলে মানে ফার্স্ট আর থার্ডকে কি করা হয়েছিল, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই কি হয়ে যাবে, মিডলেরটা পাওয়া যাবে, কিন্তু ধীরে ধীরে সেটা অসফল হয়েছে। কিন্তু নিউল্যান্ড এবার কি করেছিলেন, উনি সারে গামা পাধা নিসা, অর্থাৎ কি এই 8টা এই যে সুর আছে, সপ্ত সুর, ঠিক আছে, তো এই হিসাবে কিন্তু ওনার পিরিয়ডিক টেবিল কি হয়েছিল, উনি চালনা করেছিলেন। হ্যাঁ, তো দেখো উনি কি বলেছিলেন, ইনক্রিজিং অ্যাটমিক ম্যাসেস, মানে কি যে ভর সংখ্যা কি হবে, অ্যাটমের ভর সংখ্যা কি হবে, যত যাবে ইনক্রিজ হবে। দেখো যেমন এখানে 1 আছে, 7 হয়েছে, 9 হয়েছে, 11, 12, 14, 16 পুরো বেড়েছে, তাই না? তারপর দেখো 19, 23, 24, 27, 28, 31, 32, তারপর দেখো 35.5, 39, 40, ঠিক আছে, 40, 52 এখনো অবধি কিন্তু বেড়ে গেছে, কিন্তু যেই এই পজিশনে এসেছে দেখো 52 এর থেকে কিন্তু এটা কি হয়ে গেছে,
কম হয়ে গেছে। তো এখানে যে উনি কথাটা বলেছিলেন ইনক্রিজিং অ্যাটমিক ম্যাসেজ, কিন্তু যেই হিসাবে তিনি সাজিয়েছিলেন সেই হিসাব কিন্তু ঠিক হলো না। কি বলেছে যে যেটা অ্যাটমিক মাস বাড়তে থাকবে, কিন্তু এই জায়গাটায় এসে কি হয়েছে, একটু ভুল হয়ে গেছে। আর কি ভুল হলে কি হবে সেটাকে মানা যাবে না, ঠিক আছে? তাই ওনারটাও কি হয়ে গেছিল, অসফল হয়ে গেছিল। তবে এখান থেকে একটা বিশেষ বিষয় বলবো, যেটা এনটিপিসিতে এরকম একটা প্রশ্ন তোমাদের দিয়েছিল, ঠিক আছে? দেখো এখানে যদি হিসাবে ধরো, দেখো বলছি, দেখো যদি সব সুরের হিসাবে ধরো সা রে গা মা পা ধা নি, ঠিক আছে, সা। তো দেখো যেটা আমরা যে নিচের সা বলি আর যেটা আমাদের উঁচুর সা বলি, সেইটার সাথে কিন্তু এটার মিল হচ্ছে। মানে কি, উনি বলেছিলেন যে যেইটা যার যার নিচে আসবে সপ্ত সুরের মতোই যাবে, কিন্তু যে যার নিচে আসবে তারা কি হবে, একসাথে একটা বিশেষ বৈশিষ্ট্যের হবে। নেক্সট কি বলেছিলেন, এইটা আর একটা কি হবে, বিশেষ বৈশিষ্ট্যের হবে, ঠিক আছে? কিন্তু কি হয়েছিল দেখো, প্রশ্নটা কি দিয়েছিল তোমাদের, তোমাদের প্রশ্নটা এরকম দিয়েছিল যে সা রে গা মা পা ধা নি সা, এই যে তোমার আবার তোমার এখান থেকে শুরু হবে, আবার এখান থেকে সা রে গা মা পা ধা নি সা এরকম হবে। তো বলেছিল এখানে যে যেখানে সোডিয়াম বসে থাকে, ঠিক আছে, সেইটা কত নাম্বারের সাথে বৈশিষ্ট্যের মিল আছে। তো তোমরা দেখো যদি এই সারেগামা পাধানিসা হিসাবেই তুমি ধরো, ঠিক আছে, তাহলে এটা কার সাথে মিল আছে, দেখো দ্বিতীয় নাম্বারের সাথে, তাই না? অর্থাৎ দ্বিতীয় নাম্বারের যে গ্রুপটা আছে, মানে সেকেন্ডে যে আছে তার সাথে মিল হয়েছে। নেক্সট দেখো আবার এরকমভাবে প্রশ্ন দিতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নম্বর যে তোমাদের এরকম দিয়ে দিল না, ম্যাগনেসিয়াম বললো না বা সোডিয়াম বললো না, তোমাদের শুধু বললো যে 10 নম্বরে আছে সে প্রথমে কার সাথে মিল হয়েছিল বা তার কোন বৈশিষ্ট্যের সাথে কোন উপাদানের সাথে তার মিল আছে, তখন কি বলবে, কি বুঝতে পারলে, 3 নম্বরের সাথে। তো এইভাবে কিন্তু উনি সপ্তসুরের বিষয়টা হিসাবে করেছিলেন। আর ওনার যেই বিষয়টা সেটা হচ্ছে কি বলা হয়, অক্টেভস, অর্থাৎ কি অষ্টক। দেখো সা রে গা মা পা ধা নি সা যদি করো হিসাবে 8খানা আসছে, অর্থাৎ কি বলা হয়, অক্টেভস। বাকি আমি লিখে দিচ্ছি, দেখো অষ্টক, ঠিক আছে, অষ্টক সূত্র। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, ইনি যখন নিউল্যান্ড যখন প্রথম এই বিষয়টা করেছিলেন, তখন ওনার প্রথম এলিমেন্ট কি ছিল এটাও প্রশ্নতে থাকে, ঠিক আছে। প্রথম ফার্স্ট এলিমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন, আর লাস্ট এলিমেন্ট, মানে তখন তো এত বেশি এলিমেন্ট ছিল না, এখন যেরকম মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা 118টা এলিমেন্ট দেখি, ঠিক আছে, এনার সময় এত বেশি এলিমেন্ট ছিল না, মোটা 56টা ছিল, ঠিক আছে, 56টার মতো ছিল, হ্যাঁ। তো সেই সময় ফার্স্ট এলিমেন্ট ছিল হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন, আর তোমরা এইটা মনে রেখো, হাইড্রোজেন এখনো অবধি তোমরা ফার্স্টেই পাবে পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে। আর লাস্ট এলিমেন্ট যেটা সেটা হচ্ছে কি থোরিয়াম, মনে থাকবে। চলো নেক্সট দেখো, সপ্তসুরের মতো করেছিল, ছবিটা তোমাদের দিয়েছি। নেক্সট দেখো, এবার ওনারটা তো বললাম যে অসফল হলো, তোমাদের বললাম যেটা ইনক্রিজিং অ্যাটমিক ম্যাসেজ বলছে, মানে যেটা ভর সংখ্যা বাড়বে কিন্তু বাড়লো না, একটা জায়গায় গিয়ে কম হয়ে গেল, বৈশিষ্ট্য এলোমেলো হয়ে গেল। তখন কি হলো, তখন আবার কে এলেন, মেন্ডেলিফ। দেখো কত সালে এসেছিলেন, 1869-এ মেন্ডেলিফ এসেছিলেন, ঠিক আছে। এবার আমি একটা কথা বলি, তোমরা প্রথমে পড়লে যে পিরিয়ডিক টেবিল যেটা, সেটা প্রথম সূত্রপাত ঘটিয়েছিল জোয়ান ডোবেরাইনার, হ্যাঁ কি না, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে আমাদের পর্যায় সারণীর জনককে, তখন কিন্তু তোমরা এক কথায় অ্যান্সার করে দেবে কি, মেন্ডেলিফ। কেন কেন এবার প্রশ্ন যে কেন, তাহলে তো ডোবেরাইনার আগে করেছিল, আমি কেন মেন্ডেলিফকে আগে করব? তার একটা বিশেষ কারণ আছে। দেখো দেখো এতক্ষণ আমরা যেইগুলো দেখছিলাম সেগুলো নর্মালি একটা লাইন লাইন করে লেখা ছিল, বা নর্মালি আমরা এখানে যখন দেখতে পাবো এরকম একটা ছক করে এরকম জাস্ট করা ছিল। কিন্তু দেখো মেন্ডেলিফ যিনি ছিলেন, ঠিক আছে, মেন্ডেলিফ যিনি ছিলেন উনি কি করেছিলেন, প্রথম কি করেছিলেন, গ্রুপ আর পিরিয়ড হিসাবে ভাগ করেছিলেন এইভাবে। এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ,
এইগুলো হচ্ছে এক একটা গ্রুপ, আর এইগুলো হচ্ছে এক একটা পিরিয়ড। তো এইভাবে সুন্দর করে একটা ছকের ধারণা দিয়েছিলেন হচ্ছে মেন্ডেলিফ। তাই কিন্তু মেন্ডেলিফকে বলা হয় পিরিয়ডিক টেবিলের জনক বা পর্যায় সারণীর জনক। ঠিক আছে, ভালো করে শোনো, যেই প্রশ্নগুলো বলছি এই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষাতে দেবে। ঠিক আছে, তো দেখো এবার কি হচ্ছে ঘটনাটা। দেখো মেন্ডেলিফ যখন এলেন তার আগে কে এসেছিলেন? নিউল্যান্ড। বললাম নিউল্যান্ড এটা ফেল হয়ে গেল। মেন্ডেলিফ যখন এসেছিলেন তখন কত ছিল? 63 এলিমেন্ট সংখ্যা ছিল, মানে 63 হয়ে গেছিল তখন উপাদানের সংখ্যা। তার মানে নিউল্যান্ড যখন 56-এ করেছিলেন তার অনেক দিন পর, মানে 56টা এলিমেন্ট নিয়ে কাজ করেছিলেন, ইনি করেছিলেন কি 63টা এলিমেন্ট নিয়ে, অর্থাৎ 63 এলিমেন্ট নিয়ে। এনারও ফার্স্ট এলিমেন্ট কি ছিল? হাইড্রোজেন। আমি তো একটু আগেই বললাম যে হাইড্রোজেন বরাবরই প্রথম থেকে 1 নম্বরেই হয়ে আসছে। ঠিক আছে, আর লাস্ট এলিমেন্ট যেটা ছিল সেটা কি ছিল? ইউরেনিয়াম। কি ছিল? ইউরেনিয়াম। খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলিফের এই বিষয়টা কিন্তু মনে রাখবে। দেখো এটা কি বলছে, ইনি প্রথম যেটা করেছিলেন গ্রুপ আর পিরিয়ড হিসাবে একটা সুন্দর ছক করেছিলেন। আর এখানে ওনার গ্রুপ সংখ্যা কত ছিল? 8টা, আর পিরিয়ড সংখ্যা কত ছিল? 7টা। ঠিক আছে, তো আমি একবার বলে দিই যে গ্রুপ আবার পিরিয়ড কোনটা। ঠিক আছে, দেখো এইখানে যেগুলো দেখছো সেটা হচ্ছে কি গ্রুপ। দেখো 8টা গ্রুপ, যদি দেখো 8টা গ্রুপ, আর পিরিয়ড যদি দেখো 7টা। ঠিক আছে, 1 2 3 4 5 6, আর এখানে হাইড্রোজেন বসে এটা একটা 7। ঠিক আছে, তাহলে আবারও বলছি পিরিয়ড সংখ্যা কতটা? 7টা। আর যদি বলে গ্রুপ সংখ্যা কটা? 8টা। এটা কিন্তু মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, এখনকার নতুনটায় নয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো উনি কি বলেছিলেন। উনি বলেছিলেন যে অ্যাটমিক ম্যাসের ভিত্তিতে এলিমেন্টকে তিনি অ্যারেঞ্জ করেছে। মানে কি? মানে কি? সেই একই ব্যাপার যেরকমভাবে আমাদের জন ডোবেরাইনার করেছিলেন ম্যাসের ভিত্তিতে। ঠিক আছে, আমাদের নিউল্যান্ড পেলাম, নিউল্যান্ড উনিও করেছিলেন কি যে ম্যাসের ভিত্তিতে যে ম্যাস নাম্বার বাড়বে, ইনিও কি করেছেন? ম্যাসের ভিত্তিতেই অ্যারেঞ্জ করেছে যে তুমি এই দিক থেকে এদিক যাও, অর্থাৎ কি বলছে? তুমি এই দিক থেকে এই দিক যাও, কি ওপর থেকে নিচে আসো, ম্যাস নাম্বার সবসময় কি হবে? বাড়তে থাকবে। ঠিক আছে, ম্যাস নাম্বার সবসময় কি হবে? বাড়তে থাকবে। তো কিভাবে, চলো আমরা একটু দেখি যে আসলে কি ঘটেছিল জায়গাটায়। ঠিক আছে, চলো দেখো দেখো এখানে গ্রুপ কটা আছে বললাম? গ্রুপ আছে 8টা। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, ওখানে 3টে মিলিয়ে একটা একসাথে গ্রুপ হচ্ছে। ঠিক আছে, আর এইখানটায় দেখো 1 2 3 4 5 6 7, 7টা পিরিয়ড। ঠিক আছে, আবারও বলছি দেখো 7টা পিরিয়ড আর 8টা কি গ্রুপ। উনি কি বলেছিলেন? ম্যাসের ভিত্তিতে অ্যারেঞ্জ করেছিলেন। দেখো এবার দেখো এখানে হিলিয়ামের হাইড্রোজেনের তো 1 পাচ্ছই। দেখো হিলিয়ামের এখানটায় কি পাবে? 4। ম্যাস তো 4, আমরা তো একটু আগে পড়ে এসেছিলাম না, হিলিয়ামের ম্যাস 4। ঠিক আছে, এ দেখো লিথিয়াম 6। ঠিক আছে, এখানে দেখো 9 10 12 14 16 19 বেড়েছে। বেড়েছে? তোমরা বলবে হ্যাঁ বেড়েছে। চলো এখান থেকে ওপর থেকে নিচে আসো তো। দেখো 4 20 40। ঠিক আছে, দেখো সব বাড়ছে। ঠিক আছে, তার মানে কি এখানেও বেড়েছে, তাহলে একদম তো উনি ঠিক করেছে। তাহলে কেন এখনো অবধি আমরা এই পিরিয়ডিক টেবিলটা পড়ি না? এখন তো নতুন কোনো পিরিয়ডিক টেবিল পড়ি। তার মানে কি ইনি ফেলিওর হয়ে গেছিলেন? একদম ফেলিওর হয়ে গেছিলেন। দেখো দেখো এবার একটা জিনিস, এইখানে এই যে অংশটা আছে এই লাইনটাকে একটু ফলো করো। দেখো এখানে কি বলছে? 50.9। ঠিক আছে, এটার থেকে কিন্তু এইটা বেড়েছে, অর্থাৎ 52 হয়েছে, এখানে 54 হয়েছে, এখানে 55 হয়েছে, এখানে দেখো 58.9 হয়েছে। কিন্তু এই জায়গাটা এসে দেখো 58 কি হয়ে গেছে? 7 হয়ে গেছে। তার মানে এখানে 58.9 হলে এখানে 60-র অ্যাবভ যেতে হতো। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে? 58 মানে 59 হতো বা 60 হলেও হতে পারতো, কিন্তু এখানে কি হয়েছে? দেখো 58.9 এখানে ছিল, কিন্তু এখানে 58.7 হয়ে গেছে। তো এই জায়গাটাও কি হয়েছে? পিরিয়ডিক টেবিল এই জায়গাটায় ফেল হয়ে গেছে। কারণ উনি বলেছিলেন যে আমি অ্যাটমিক ম্যাসের ভিত্তিতে করেছি, আর অ্যাটমিক ম্যাসের ভিত্তিতে করলে তো ম্যাস নাম্বার সবসময় বাড়বে, কিন্তু এখানে তো বাড়েনি, এখানে তো কমে গেছে। তো এইখানটায় হয়ে গেছে কি একটা বিশেষ প্রবলেম। এবারে শোনো, আরও আর একটা বিশাল বড় একটা প্রবলেম ছিল।
ঠিক আছে। আরও একটা বিশাল বড় প্রবলেম ছিল, যেটা ওনারই একজন স্টুডেন্ট, যার নাম পড়ি আমরা মোসলে, ঠিক আছে। তো হেনরি মোসলে, ঠিক আছে, ওনারই স্টুডেন্ট, মানে মেন্ডেলিফেরই স্টুডেন্ট, তিনি ওনার প্রবলেমটা কি করেছিলেন, ধরিয়ে দিয়েছিলেন। কীরকম প্রবলেম জানার আগে এনার এই পেরিওডিক টেবিলের একটা ভালো দিকও দেখব, ঠিক আছে। দেখো, তিনি অ্যাটমিক ম্যাসের উপর নির্ভর করে এটা করেছিলেন পর্যায় সারণীটা, কিন্তু অ্যাটমিক মাস তো ওই জায়গাটায় প্রবলেম করে দাঁড়িয়েছে, ঠিক আছে। কিন্তু এনার যে পেরিওডিক টেবিল, এই পেরিওডিক টেবিলের মেরিটও ছিল, ডিমেরিটও ছিল। দেখো, আমি যেইভাবে আমার পিডিএফটাকে সাজানো হয়েছে, তোমরা একটু যদি ভালো করে পিডিএফটাই দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারবে যে ঘটনাটা কি ঘটেছে, ঠিক আছে। দেখো, আগে ভালো দিকগুলো আলোচনা করি, তারপর যে ভুলটা সেটা দেখব। দেখো, এখানে তোমরা দেখতে আশা করি পাচ্ছিলে যে এই যে পিরিয়ডিক টেবিলটা উনি বানিয়েছিলেন গ্রুপ আর পিরিয়ড ওয়াইজ হিসাবে, তো সেখানে দেখো সবকটা তো নীল আছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো পিঙ্ক কালারের, ঠিক আছে। পিঙ্ক কালারের কিছু কিছু জায়গা আছে, তার মানে এই জায়গার কি কোনো রহস্য আছে? একদম আছে। এই জায়গাগুলো কি? এই জায়গাগুলো ফাঁকা ছিল। কেন ফাঁকা ছিল? উনি এই যে নীল রঙের যে অংশগুলো, এইগুলো তো বসিয়েছিলেন, কিন্তু পিঙ্ক কালারের জায়গাগুলোকে ফাঁকা রেখেছিলেন, যদি পরবর্তীকালে কোনো এলিমেন্ট আবিষ্কার হয় নতুন, তাহলে তাকে ওখানটায় বসাতে পারবে, ঠিক আছে। তো এইটা একটা খুব ভালো দিক ছিল। তো আমরা কটা জেনে নিই যে কিভাবে বসানোটা হয়েছিল, ঠিক আছে। দেখো, এখানে একা বোরন, মানে কি, ধরে নাও বোরন একা আছে, ঠিক আছে। তো একা বোরনের জায়গায় কি হয়েছে দেখো, স্ক্যান্ডিয়াম। একা বোরনের কাছে কে বসেছে? স্ক্যান্ডিয়াম। তো চলো, এটা কি সত্যিই বসেছে একটু দেখে নিই। দেখো, একা বোরন আছে, ঠিক আছে, একা বোরন আছে। দেখো, বোরনের ঘর, এটা বোরনের যে প্রথমে থাকে সেইটাই তার ফ্যামিলি হয়, বুঝতে পেরেছো? ধরো এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন ফ্যামিলি, এটা বেরিলিয়াম, এটা বেরিলিয়াম ফ্যামিলি, এটা বোরন, এটা বোরনের ফ্যামিলি, এটা কার্বন, এটা কার্বনের ফ্যামিলি, ঠিক আছে, এটা অক্সিজেন, অক্সিজেনের ফ্যামিলি, এইভাবেই কিন্তু ফ্যামিলি হয়। তো দেখো, একা যে বোরন যে একা বসে, ওর এই ফাঁকা জায়গাটায় কে এসে গেছে দেখো, স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো ফাঁকা জায়গাগুলো এরকম রেখেছে। নেক্সট দেখো, একা অ্যালুমিনিয়াম, সেখানে এসেছে কি, রিপ্লেস হয়ে কে এসেছে, সেখানে এসেছে কি, গ্যালিয়াম। তো দেখো, এখানে একা যে অ্যালুমিনিয়াম বসে আছে, দেখো এক সেকেন্ড, দেখো এই যে এল দেখছো, অ্যালুমিনিয়াম বসে আছে, তাই এখানে নিচে কে এসেছে কি, গ্যালিয়াম, ঠিক আছে। নেক্সট দেখবে তোমরা, সেম ভাবে এখানে একা সিলিকন, সেখানে এসেছে কি, জার্মেনিয়াম, একা ম্যাঙ্গানিজ, সেখানে এসেছে কি, টেকনিশিয়াম, ঠিক আছে। তো এই বিষয়গুলো, এই চারটে মেন খুব ইম্পর্টেন্ট চারটে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই করে কি হবে, ভালো করে পড়ে, মানে এইটা অবশ্যই করে পরীক্ষার জন্য পড়ে রাখবে যে কার ঘরে কোনটা বসেছে। খুব দেয় কিন্তু এগুলো, ঠিক আছে, এখনও বলছি এগুলো খুব দেয়, ভালো করে পড়বে। আর মিস্টেকটা তো তখন বললাম যে কোন অংশটায় গিয়ে ভর সংখ্যার মিস্টেক হয়েছে। এবার তোমাদের বলি যে বিষয়টা একটা বড় মিস্টেক হয়েছে, দেখো আমি লিখেও দিয়েছি, এখানে একটা বিগ মিস্টেক হয়েছে। তো তোমরা বলবে কেন বিগ মিস্টেক? আগে তোমরা বলো উনি কিসের ভিত্তিতে সাজিয়েছিলেন? তো তোমরা বলবে ম্যাম উনি তো ভর সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিলেন, উনি তো ম্যাসের ভিত্তিতে সাজিয়েছিলেন, অর্থাৎ উনি তো ভর সংখ্যার ভিত্তিতে সাজিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। এবার দেখো, এই যে ম্যাস যে বিষয়টা, ভর সংখ্যা, ওইটা একটা উপাদানের অনেক ভর সংখ্যা হতে পারে। কেমন হতে পারে? দেখো, ধরে নাও, আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। ধরে নাও এই যে তিনটে আমরা অ্যাটম দেখছি, তিনটেই কিন্তু হাইড্রোজেন, ঠিক আছে, তিনটেই এখানে হাইড্রোজেন। দেখো, এখানে এইটা হচ্ছে হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা ট্রাইটিয়াম, ঠিক আছে। তো দেখো এখানে কিভাবে তাহলে একটা হাইড্রোজেনেরই বিভিন্ন ভর সংখ্যা হচ্ছে, কিভাবে দেখো। দেখো, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে যে প্রোটন সংখ্যা, এই যে অ্যাটমটা আছে, এইখানে কিন্তু প্রোটন সংখ্যা কটা আছে? একটা, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি এই হাইড্রোজেনটাকে লেখো, তুমি কিভাবে লিখবে? এইচ লিখবে, প্রোটন সংখ্যা 1 লিখবে, ওর তো কোনো নিউট্রন নেই, তাই ভর সংখ্যাও 1 লিখবে, কারণ আমরা জানি যে ভর সংখ্যা মানে কি, প্রোটন প্লাস নিউট্রন। এর যেহেতু নিউট্রনই নেই, তাই ভর সংখ্যাতে শুধু প্রোটনটাকে বসিয়ে দেবো, তাই ওর কীরকম দেখতে লাগবে, এটা এই ধরনের,
ঠিক আছে, এইটাকে বলা হয় প্রোটিয়াম, সাধারণ হাইড্রোজেন। নেক্সট দেখো এখানে যখন তুমি এই হাইড্রোজেনটাকে লিখবে তখন কীরকম লিখবে দেখো, প্রোটন আর নিউট্রন আছে, তার মানে একটা প্রোটন একটা নিউট্রন আছে। তাহলে দেখো এইখানে তুমি কি লিখবে, এখানে লিখবে তুমি কি প্রোটন সংখ্যা 1, কারণ তুমি তো জানো পারমাণবিক সংখ্যা এখন লিখতে শিখে গেছো, ঠিক আছে। তো প্রোটন সংখ্যা 1, এবার তুমি লিখবে এর ভর সংখ্যা কত, আর আমি তো বলে দিয়েছি প্রোটন আর প্লাস নিউট্রন মানেই হচ্ছে কি ভর সংখ্যা, তাহলে একটা প্রোটন একটা নিউট্রন তার মানে কি 2, তাহলে একে এইভাবে লিখবো। নেক্সট এখানে চলে আসো, নেক্সট হচ্ছে দেখো এটা হাইড্রোজেন, এখানে দেখো প্রোটন সংখ্যা কত 1, তুমি লিখলে 1, কিন্তু নিউট্রন সংখ্যা এখানে 2টো আছে, তার মানে টোটাল ভর সংখ্যা কত হয়ে যাবে, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন একটা নিউট্রন 2টো, তার মানে কি হয়ে যাবে 3। তাহলে হাইড্রোজেন একটাই, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনের যে অ্যাটম আছে সেখানে কি হয়েছে, নিউট্রন সংখ্যা আলাদা আলাদা থাকার কারণে, আবারও ভালো করে বলছি শোনো, নিউট্রন সংখ্যা আলাদা আলাদা থাকার কারণে কি হয়েছে যে ওর ম্যাস পাল্টে গেছে, মানে ওর ভর পাল্টে গেছে। দেখো এখানে কোনো নিউট্রন সংখ্যা ছিলই না, তাই ওর ম্যাস হয়েছে 1, ঠিক আছে, এখানে একটা নিউট্রন এসেছে তাই ওর ম্যাস হয়েছে 2টো, আর এখানে কি হয়েছে আরও এক্সট্রা করে আরেকটা এক্সট্রা অ্যাড হয়েছে, তার মানে কি হয়ে গেছে, মিলিয়ে 3 হয়ে গেছে। তাহলে কার জন্য চেঞ্জ হলো, অবশ্যই তোমরা বলবে নিউট্রনের জন্য, কারণ প্রোটন সংখ্যা কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। এই যে ঘটনা, এই ঘটনাটার জন্য ওনার কি হয়েছে, পুরো পিরিয়ডিক টেবিল বাদ হয়ে গেছে। এবার ওনার যে স্টুডেন্ট উনি এটাই বলেছিলেন যে আপনি যখন এই যে পুরো আপনার পিরিয়ডিক টেবিলটা কি করেছিলেন, ম্যাসের ভিত্তিতে সাজিয়েছিলেন, তাহলে একটা অ্যাটমের তো ম্যাস সংখ্যা অনেক হতে পারে, তাহলে আপনার পিরিয়ডিক টেবিলে তো শুধু একটা এইচ লেখাটা ঠিক কথা হয়নি, এরকমভাবে আরও 3টে এইচ লেখার কথা আপনার একসাথে, তাই না? তাই তো বলছে, ঠিক আছে। তো এইরকম যদি হতো তাহলে তো এটা তো উনি করেননি, তার মানে কি উনি যদি ম্যাসের ভিত্তিতে করেছে তাহলে এই ধরনের বিষয়টাকেও তো ওনার জায়গা দিতে হতো পিরিয়ডিক টেবিলে, ঠিক আছে। তো এই কারণে হয়ে গেছে কি একটা মিস্টেক বড়, তো ওনার পিরিয়ডিক টেবিল কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে ওনার পিরিয়ডিক টেবিল চলেনি। এবার তোমাদের একটা কথা বলি, আমি যে এতক্ষণ ধরে বললাম যে একটা অ্যাটমের নিউট্রন আলাদা আলাদা থাকার কারণে তার ভর সংখ্যা চেঞ্জ হয়ে যায়, এটাকে আসলে কি বলে, এই যে অংশটা এইটাকে আসলে বলা হয় কি, এটাকে আসলে বলা হয় আইসোটোপ, ঠিক আছে। আইসোটোপ কাকে বলে ভালো করে বলছি শোনো, একই অ্যাটমের, ঠিক আছে, একই অ্যাটমের প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, কিন্তু নিউট্রন থাকার সংখ্যার চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, ভর সংখ্যা চেঞ্জ হয়ে যায়, সেটাকেই বলা হয় কি আইসোটোপ। তো দেখো এখানে কি বলছে, আইসোটোপ বা কি সমস্থানিক, দেখতে পাচ্ছ লেখা আছে কি সমস্থানিক। তো ওনার এখানে কি হয়েছে, আইসোটোপেরই উনি উল্লেখ করেননি, উনি যখন ম্যাসের ভিত্তিতেই সাজিয়েছেন তখন কিন্তু উনি আইসোটোপটাকে উল্লেখ করেননি, আর এটাই হয়ে গেছে কি ওনার একটা বড় মিস্টেক। দেখো একই এলিমেন্টের অ্যাটমিক নাম্বার একই, কিন্তু বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকায় তার অ্যাটমিক ম্যাস আলাদা হয়ে যায়, আর এটাকেই তো আমরা পড়লাম আইসোটোপ বা সমস্থানিক বলে। তো এই অবস্থায় কি হয়ে গেছে, ওনার পিরিয়ডিক টেবিল কি হয়ে গেছে, ফেল হয়ে গেছে, বোঝা গেছে। এবার দেখো একটা বিশেষ একটা অংশ বলি তোমাদের, দেখো এই যে আমি এক্ষুনি বললাম যে প্রোটন সংখ্যা একটা এলিমেন্টের একই থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, ভর সংখ্যা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এক্ষুনি তোমাদের বললাম ধরো একটা নিউট্রন 2টো নিউট্রন এরকমভাবে বাড়তেই থাকার ফলে তোমার ভর সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা প্রথম কোন যন্ত্রে দেখা হয়, কে দেখেছিলেন, দেখো বিজ্ঞানী অ্যাস্টন, ঠিক আছে, বিজ্ঞানী অ্যাস্টন ম্যাস স্পেকট্রোগ্রাফ যন্ত্রে প্রথম এইটাকে তিনি লক্ষ্য করেন, এই যে ম্যাস স্পেকট্রোমিটার যেটা, ঠিক আছে, এখানে তিনি প্রথম এইটা কি করেন, অবজার্ভ করেন যে একটা তো এলিমেন্ট আছে কিন্তু তার ভর সংখ্যা তো বিভিন্ন হয়ে যাচ্ছে, তার নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে। তো ইনি প্রথম এই যন্ত্রের সাহায্যে এটাকে তিনি কি করেন, লক্ষ্য করেন। তো চলো নেক্সট দেখি, দেখো
এটা তো আমরা হাইড্রোজেনের দেখলাম। তো এই যে হাইড্রোজেন যেটা H11 যেখানে কি হচ্ছে একই থাকছে, তোমার দুটো অংশ একই থাকছে, ভর সংখ্যাও সেম, প্রোটন সংখ্যাও সেম। তো সেই রকম হাইড্রোজেনকে আমরা সাধারণ হাইড্রোজেন বলি। যখন আমাদের এখানে 2 হয়ে যাচ্ছে ভর সংখ্যা তাকে আমরা ভারী হাইড্রোজেন বলি, ঠিক আছে। আর যখন এখানে 3 হয়ে যাচ্ছে এটাকে আমরা ট্রাইটিয়াম বলি, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস তো খুব ইম্পর্টেন্ট যেটা বলাটা খুব দরকার। তো আমাদের পুরো এই যে গোটা পিরিয়ডিক টেবিল আছে ওখানে একজন ব্যতিক্রম আছে। কীরকম ব্যতিক্রম? এই একজনই আছে যার কিনা প্রোটন সংখ্যাও সেম, তোমার ভর সংখ্যাও সেম, ঠিক আছে। শুধু এই হাইড্রোজেনের প্রথম এটা, অর্থাৎ কি তোমাদের সাধারণ হাইড্রোজেন বা যেটাকে বলা হয় প্রোটিয়াম, এই কিন্তু একটা মাত্র ব্যতিক্রম যে কিনা কি হয়েছে এখানে ভর সংখ্যাও সেম হয়ে গেছে, প্রোটন সংখ্যাও সেম হয়ে গেছে। এছাড়া বাদবাকি পিরিয়ডিক টেবিলে তুমি যতই অ্যাটম পাও না কেন এই রকম কারোর ক্ষেত্রে দেখতে পাবে না। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে কোন এলিমেন্টের, ঠিক আছে, বা কোন এলিমেন্টের কি হয়েছে ভর সংখ্যা আর কি প্রোটন সংখ্যা সেম, তখন তোমরা বলবে কি হাইড্রোজেন, ঠিক আছে। যদি তোমাদের এই হাইড্রোজেন কথাটা উল্লেখ না করে তোমাদের এই প্রোটিয়াম ডিউটেরিয়াম এইরকমভাবে দেয় তখন এক কথায় অ্যান্সার হয়ে যাবে কি প্রোটিয়ামের, কারণ ডিউটেরিয়াম এগুলো তো কখনোই হবে না, কারণ এদের ভর সংখ্যা প্রোটন সংখ্যা কি আলাদা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এবার তোমরা এবার বলবে শুধু কি ম্যাম হাইড্রোজেনেরই আছে এরকম আইসোটোপ, আর কি কারোর এরকম সমস্যানিক বা আইসোটোপ নেই? সবার আছে, ঠিক আছে। ভালো করে দেখো, দেখো এখানে কার্বনের আইসোটোপ। দেখো আমরা দেখতে পাবো এই যে কার্বন যেটা, এই কার্বনের প্রত্যেকটার ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা একই সেম 6, ঠিক আছে। কিন্তু দেখো এখানে তোমার ভর সংখ্যা 12, এখানে ভর সংখ্যা 13, এখানে ভর সংখ্যা 14। তার মানে কি ম্যাম এইরকমই ঘটেছিল? হাইড্রোজেনে যেরকম একটা একটা করে নিউট্রন বাড়লো এরও কি এরকমভাবে বাড়লো? একদম এরও সেমভাবে বাড়লো। দেখো এখানে নিউট্রন ব্ল্যাক দিয়ে চিহ্নিত করা হয়েছে, তাই না? দেখো এখানে কটা নিউট্রন আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো এখানে নিউট্রন 6টা প্লাস প্রোটন হয়ে কি হয়ে গেল 12, 6 6 12। এখানে দেখো সেম তো প্রোটন আছে, অর্থাৎ কি 6 প্রোটন 6ই আছে, 6p লিখলাম, হ্যাঁ। তো দেখো আর দেখো এখানে নিউট্রন কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে দেখো একটা বেড়ে গেল নিউট্রন, ঠিক আছে। তাহলে কত হয়েছে? 13 হয়ে গেছে। নেক্সট দেখো এখানে প্রোটন তো সেম আছে, প্রোটন কি আছে? 6 আছে, ঠিক আছে। নেক্সট দেখো নিউট্রন কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে নিউট্রন কটা আছে? 8টা। তাহলে দেখো 1 বেড়ে গেল। তাহলে এর ক্ষেত্রেও কি আছে? আইসোটোপ আছে। তাহলে আমাদের যে মেন্ডেলিভ উনি কি করেছিলেন এই বিষয়গুলোকে কোনোটাকে জায়গা দেয়নি, তাই না? শুধু একটা সি লিখেছে, হয়তো একটা ঘরে শুধু সি লিখেছে, কিন্তু সিরো যে ভাগ আছে উনি তো ম্যাসের ভিত্তিতে করেছে। তো সিরো যেই ভাগগুলো আছে আইসোটোপ আছে তাকেও তো তাহলে জায়গা দিতে হতো, যেহেতু ম্যাসের ভিত্তিতে করেছে বা ভরের ভিত্তিতে করেছে, কারণ এখানে তো ভর সংখ্যারই চেঞ্জ দেখতে পাচ্ছি। তো এই কারণেই হয়ে গেছে কি ওনার একটা বড় মিস্টেক। নেক্সট দেখো আইসোটোপ অক্সিজেনের, ভালো করে এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। নেক্সট দেখো অক্সিজেনের, দেখো প্রথমে দেখতে পাবে অক্সিজেনের কত ম্যাস বলছে এখানে 16। তার মানে নিশ্চয়ই এখানে কি হয়েছে? প্রোটন 8টা নিউট্রন 8টা, তাই 8 8 কি হয়েছে? 16। নেক্সট দেখো এখানে 17 হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে প্রোটন তো 8টা 8p দিলাম, হ্যাঁ, আর এখানটায় নিউট্রন, তো এখানে নিশ্চয়ই 8টার জায়গায় 9টা হয়ে গেছে, তাই কি হয়েছে? 17 হয়েছে, তাই তো। নেক্সট দেখো এখানে 8p, অবশ্যই 8p, কারণ আমরা জানি যে সমস্থানিকে কোনো রকম প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, ঠিক আছে। কিন্তু নিউট্রন হয়তো এখানে, হয়তো না সত্যি এখানে কত আছে? 10টা আছে, তাই এখানে কি হয়েছে? 18। তাহলে এই আইসোটোপগুলো তো জায়গা উনি দেননি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে ক্লোরিনের আইসোটোপ। দেখো ক্লোরিনের আইসোটোপ 17 আছে, এখানেও 17 আছে। তার মানে 17 আছে প্রোটন সংখ্যা সেম, আমরা বরাবর এরকমই দেখে যাচ্ছি, তাই না? কিন্তু দেখো এখানে 35 আছে, এখানে 37 আছে, তার মানে এখানে থেকে দুটো নিউট্রন সংখ্যা ওখানে বেশি আছে, ঠিক আছে। তাই কি হয়েছে? পিরিয়ডিক টেবিল পুরো একটা মিস্টেকের জন্য ভুল প্রমাণিত হয়ে গেল। নেক্সট এলেন কে? হেনরি মোসলে, যিনি ছিলেন ওনার ছাত্র,
ঠিক আছে, কার ছাত্র? মেন্ডেলিফের ছাত্র ছিলেন কি? হেনরি মোসলে। আর এই হেনরি মোসলে 1913 সালে কি করেন? মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করেন। মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করেন মানে আমরা যে এই ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা, এই পিরিয়ডিক টেবিল তৈরি করেন হচ্ছে কি আমাদের হেনরি মোসলে। এবার তোমাদের কাছে দুটো প্রশ্ন তুলে ধরি, ঠিক আছে? তখন আমি বারবার তোমাদের একটা কথা বলছিলাম, মনে আছে, যে পিরিয়ডিক টেবিলের জনককে, বারবার এই কথাটা তোমাদের কিন্তু আমি ইন্ডিকেট করে দিচ্ছিলাম যে কখনো তোমরা ডোবেরাইনার বলবে না, ঠিক আছে? প্রথম ধারণা হয়তো দিয়েছিলেন বিষয় এলিমেন্ট সম্পর্কে, প্রথম ধারণা দিয়েছিলেন ডোবেরাইনার, কিন্তু আমাদের ছক করে সুন্দর করে গ্রুপ পিরিয়ড ওয়াইজ করে কে প্রথম দিয়েছিলেন? যে মেন্ডেলিফ, তাই ওনাকে কি বলা হয়? পিরিয়ডিক টেবিলের জনক। এইটা যখন শুধু বলবে যে পিরিয়ডিক টেবিলের জনক, তখন অ্যান্সার হবে মেন্ডেলিফ। কিন্তু যদি তোমাদের বলে দেয় মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক কে, বা যদি তোমাদের বলে দেয় আধুনিক, এই কথাটা উল্লেখ করে দেয় তোমাদের বাংলাতে যখন প্রশ্ন আসবে, যদি বলে দেয় আধুনিক পিরিয়ডিক টেবিলের জনক কে বা মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক কে, তখন কখনোই তোমরা মেন্ডেলিফ দেবে না, তখন দেবে কি? হেনরি মোসলে। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন হলো, যদি বলে যে মডার্ন যখন কেটে দেবে, যদি বলে শুধু পিরিয়ডিক টেবিলের জনক, তখন হবে কি? মেন্ডেলিফ। যখন তোমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক বলবে বা আধুনিক পর্যায় সারণীর জনক বলবে, তখন হবে কি? হেনরি মোসলে। ঠিক আছে, তো এই হেনরি মোসলে মডার্ন পিরিয়ডিক টেবিল শুরু করেছিলেন। আর একটা কথা বলি, এই মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা আমরা এখন পড়ব, ঠিক আছে, এই মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক যিনি হেনরি মোসলে, মেন্ডেলিফের ছাত্র ছিলেন, তিনি কিন্তু কোনো রকমভাবেই অ্যাটমিক ম্যাসকে উল্লেখই করেনি, মানে অ্যাটমিক ম্যাসের ভিত্তিতে সাজায়নি। অ্যাটমিক ম্যাস উল্লেখ আছে এদের এই মডার্ন পিরিয়ডিক টেবিলেও, কিন্তু অ্যাটমিক ম্যাসের ভিত্তিতে সাজায়নি। উনি বলেছিলেন যে এই অ্যাটমিক ম্যাসকে নিয়ে যখন প্রবলেম হচ্ছে, অ্যাটমিক ম্যাসকেই বাদ দিয়ে দিই, আমি তো সাজাবো হচ্ছে অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে। এবার বলো অ্যাটমিক নাম্বার কি? তখন তোমরা বলবে ম্যাম আমি তো পড়ে এলাম অ্যাটমিক নাম্বার কি। অ্যাটমিক নাম্বার হচ্ছে কি? প্রোটন সংখ্যা। তার মানে কি ওনার পিরিয়ডিক টেবিলে যা যা সাজানো আছে পুরো সবার প্রোটন সংখ্যা ধরে ধরে কি সাজানো আছে? একদম তাই। ঠিক আছে, আমরা যখন ওনার পিরিয়ডিক টেবিল দেখব তখন দেখব এখানে 1 আছে, ওই সারিতেই এখানে 2 আছে, দেখো 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে 13 14 15 16 17 18 এইভাবে পুরো পাবো কটা এলিমেন্ট? 118টা এলিমেন্ট। আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে কটা এলিমেন্ট আছে? 118টা এলিমেন্ট। ঠিক আছে, প্রথম শুরু সবসময়ই হবে কি? হাইড্রোজেন দিয়ে, আর শেষ হবে কি? এখানে ওজি দিয়ে। ঠিক আছে, ওজি দিয়ে। এবার তোমরা বলবে এইগুলো তাহলে করতে গেলে আপনি লাস্ট কেন এইটাকে বলছেন, ভুল বলছেন, এইটা হবে না। এটা হবে না কেন? সব পরের দিনের ক্লাসে বলবো। আজকে আগে যত দূর হলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, মন দিয়ে পড়তে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো।